রাত প্রায় 1টা বাজে। আমি বসে আছি গৌরীপুর রেল স্টেশনে। চিটাগাং মেইল ধরব। ট্রেন আসবে রাত 3টায়। অপেক্ষা করা ছাড়া বর্তমানে আমার আর কিছুই করার নেই। শীতের রাত। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত শীত পড়েছে। গাঢ় পাহাড় থেকে উড়ে আসছে কনকনে হাওয়া। সোয়েটারের ওপর কোট, তার উপর একটা চাদর চাপিয়ে ঠকঠক করে কাঁপছি। গৌরীপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে আপাতত স্থান পেয়েছি, তবে কতক্ষণ এখানে থাকতে পারবো বুঝতে পারছি না। স্টেশনের ভবঘুরে সম্প্রদায়ের বিশাল অংশ এখানে স্থান নিয়েছে। ঝগড়াঝাটি হচ্ছে। আমার চোখের সামনে ছোটখাটো একটা মারামারিও হয়ে গেল। এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য খাসি কিনেছে। তিনি যাবেন মোহনগঞ্জ। 4টি প্রমাণ সাইজের খাসি নিয়ে তিনিও আমার মতো ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। খাসি 4টি স্বভাব বিচিত্র। এরা চুপচাপ থাকে, কিন্তু কিছুক্ষণ পরপর 4 জনই একত্রে ব্যাকুল স্বরে ডাকাডাকি শুরু করে। তাদের ডাকাডাকির ভয় পেয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করে। যখন বিশৃঙ্খলা চরমে ওঠে তখন খাসিরা চুপ করে যায়। এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা খুব মুশকিল। আমি প্রাণপণে চেষ্টা করছি মেজাজ ঠিক রাখতে। চেয়ারে পা তুলে বসে বই পড়ার চেষ্টা করছি। এই সময় আমাকে চমকি দিয়ে এক ভদ্রলোক বললেন, স্যার, চা খাবেন? ভদ্রলোক আমার পরিচিত নন। পরিচিত হলেও অবশ্যই চেনা যেত না। তিনি পরে আছেন মাংকি ক্যাপ। টুপির ফুটোর ভেতর দিয়ে শুধু চোখ বের করে আছে। রোগা পাতলা মানুষ, বেশ লম্বা। শীতের কারণে বোধহয় খানিকটা বেঁকে গেছেন। ভদ্রলোক আবার বললেন, স্যার, চা খাবেন? আমি বললাম, জি না, আমি আপনার মতো চিটাগাং মেইল ধরব। ও আচ্ছা। শীত কিরকম পড়েছে দেখেছেন? সাইবেরিয়াতেও এত শীত পড়ে না। আমি হাসির মতো ভঙ্গি করে আবার বই পড়ায় মন দিলাম। এই জাতীয় উটকো লোককে বেশি প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় পেলেই এরা কথা বলে বলে জীবন দুর্বিষহ করে তুলবে। চা খাবো না বলার পরও ভদ্রলোক হাল ছাড়লেন না। খানিকটা ঝুঁকে এসে বললেন, শীতের মধ্যে চা খেলে শরীরটা চাঙা হতো। আমার প্রয়োজন নেই। ভদ্রলোক চলে গেলেন। আমি আবার বই পড়ায় মন দেবার চেষ্টা করলাম। শীত মনে হচ্ছে আরো বেড়েছে। চাদর ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকছে। খাসি 4টা আবারও একসঙ্গে চেঁচাতে শুরু করেছে। আমি বই পড়ছি, কিন্তু কি পড়ছি নিজেই বুঝতে পারছি না। স্যার, চা নিন। আমি তাকিয়ে দেখি ভদ্রলোক পিরিচে করে ঢাকা চায়ের কাপ এগিয়ে ধরে আছেন। আমার নিষেধ শুনেননি। শীতটা কমবে, চুমুক দিন। আমি কথা বাড়ালাম না। চায়ের কাপ নিলাম। পান খাওয়ার অভ্যাস আছে? জি না। পান নিয়ে এসেছি। চা খাওয়ার পর জর্দা দিয়ে একটা পান খান, দেখবেন শীত কমে গেছে। পান খেলে মুখ নড়ে তো, এক্সারসাইজ হয় আর কি, এতে শীত কমে। আমার পানও নিতে হলো। ভদ্রলোক আমার পাশের টেবিলে উঠে বসলেন। লক্ষণ ভালো না। তিনি নিশ্চয়ই দীর্ঘ গল্পের প্রস্তুতি নিচ্ছেন। আমি আবারও বই খুলে বসলাম। এমন ভাব করলাম যেন এই মুহূর্তে বই পড়াটা আমার খুবই জরুরি। স্যার, আমার নাম মনসুর। আমিও আপনার সঙ্গে চিটাগাং মেইল ধরব, তবে আমি যাচ্ছি দোহাজারি। ও আচ্ছা। দোহাজারিতে একটা পুরনো বাড়ি আছে, প্রায় 200 বছর আগের হিন্দু বাড়ি। ওই বাড়িতে ভূত থাকে বলে জনশ্রুতি, সেই জন্যই যাচ্ছি। আমি বই থেকে মুখ না তুলে বললাম, ভূত দেখতে যাচ্ছেন? বলেই মনে হলো বিরাট ভুল করেছি। ভদ্রলোককে বকবক করার সুযোগ করে দিয়েছি। এখন তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করবেন কেন তিনি দোহাজারি যাচ্ছেন। কথাটা স্যার, আপনি নেহায়েত ভুল বলেননি। আমি ভূতের সন্ধানেই যাচ্ছি। ও আচ্ছা। বাংলাদেশের যেখানে যত পুরনো বাড়ি আছে সেখানেই যাচ্ছি। ভূত প্রেতরা সাধারণত লোকালয়ের বাইরে পুরনো বাড়িঘর পছন্দ করে। ওদের খুঁজে বের করার জন্য ওইসব জায়গায় ভালো। ও, শহরে তারা যে একেবারে থাকে না তা না, মাঝে মধ্যে শহরেও আসে, তবে অল্প সময়ের জন্য। গাড়ি ঘোড়ার যে ভিড়, মানুষই থাকতে পারে না, ভূত তো দূরের কথা। আপনি ভূত নিয়ে গবেষণা করছেন? জি না, তবে ওদের বিষয়ে অনেক কিছু জানি। ও আচ্ছা। ভূত নিয়ে একটা গ্রন্থ রচনা করার ইচ্ছা আছে।
দেখি পারি কিনা। একবার একটা আর্টিকেল লিখে পত্রিকায় পাঠিয়েছিলাম, ওরা ছাপায়নি। আজকাল সব কিছুতেই ধরাধরি, লেখা ছাপার মধ্যেও ধরাধরি। পরিচিত লেখকদের অগামগা বগা লেখা বড় বড় হেডিং দিয়ে ছাপাবে। আমার মতো অপরিচিত লেখকের লেখা যত ভালোই হোক ছাপাবে না। ঠিক বলিনি স্যার? অথচ আমার লেখাটা ছিল গবেষণাধর্মী। শিরোনাম ছিল শিশু ভূতের খাদ্য। লেখার কপি সঙ্গে আছে, পড়বেন? জি না, আমি একটা বই পড়ছি, বইটা শেষ করা দরকার। আমার লেখাটা খুব ছোট, 3 পৃষ্ঠার, পড়তে সময় লাগবে না। পড়তে চাচ্ছি না আর কি, আমি না চাইলে পড়তে হবে না। খুব খাটাখাটনি করে লিখেছিলাম তো। শিশু ভূতের খাদ্যের উপর এরকম লেখা দ্বিতীয়টি লেখা হয়নি বলে আমার ধারণা। অথচ এই লেখা ছাপল না। সম্পাদকের সঙ্গে দেখা করেছিলাম, উনি ব্যক্তিগতভাবে লেখাটার প্রশংসা করেছেন। অবশ্য বললেন শিশু ভূতের খাদ্যের উপর লেখা তাদের পত্রিকার উপযোগী নয়। ভূতের কোনো পত্রিকা থাকলে তারা লেখা নেবে। উনি বললেন ভূতের কোনো পত্রিকার লেখাটা পাঠিয়ে দিতে। আমি মনে মনে সম্পাদকের বুদ্ধির প্রশংসা করলাম। সেই সঙ্গে ক্ষীণ সন্দেহ হতে লাগলো, আমার সামনে বসে থাকা এই মানুষটার মাথায় সম্ভবত কোনো সমস্যা আছে। সুস্থ মাথার লোক ভূত শিশুর খাদ্য নিয়ে প্রবন্ধ ফাঁদতে পারে না। মনসুর নামের এই ভদ্রলোক বেশিক্ষণ কথা না বলে থাকতে পারেন না, তাই মনে হচ্ছে। নড়াচড়া শুরু করেছেন। এই নড়াচড়া কথা শুরু করার প্রস্তুতি। আমি হাতের বইয়ের দিকে আরও ঝুঁকে এলাম। স্যারের কি 1 মিনিট সময় হবে? জাস্ট 1 মিনিট। আমি বই থেকে মুখ তুললাম। মনসুর সাহেব হাসি মুখে বললেন, আপনার সন্ধানে কি কোনো পুরনো বাড়ি আছে যেখানে ভূতের আস্তানা? জি না। অনুগ্রহ করে আমার কার্ডটা রাখো। এখানে আমার ঠিকানা আছে, টেলিফোন নাম্বারও আছে, তবে আমার নিজের টেলিফোন না, পাশের বাসার টেলিফোন। মাঝে মাঝে ওদের খুব নরম গলায় অনুরোধ করলে ওরা আমাকে ডেকে দেয়। আমি যন্ত্রণা এড়াবার জন্যেই কোনো কথা না বলে টেলিফোন কার্ডটা পকেটে রেখে দিলাম। মনসুর সাহেব আনন্দিত ভঙ্গিতে বললেন, পুরনো ধরনের কোনো ভূতের বাড়ির সন্ধান পেলে আমাকে 2 কলম লিখে দেবেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। জি আচ্ছা। স্যার, আপনি আমাকে পাগল ভাবছেন না তো? না, থ্যাংক ইউ। অনেকেই ভাবে, আমার নিজের আত্মীয় স্বজনরাই ভাবে। আমাকে দোষ দিয়ে কি হবে? আমার বড় বোন আমাকে এক পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, পিজির প্রফেসর। তিনি আমাকে খুব ভালো মতো পরীক্ষা করে বললেন যে আমি পাগল না। ও আচ্ছা। শুধু যে মুখে বলেছেন তা না, লিখিতভাবে দিয়েছেন। আমার সঙ্গে আছে, দেখতে চাইলে আমি দেখাতে পারি। জি না, দেখতে চাচ্ছি না। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে পাগল ভাবলে লোকজনদের দোষও দেওয়া যায় না। কোনো সুস্থ মাতার লোক তো আর ভূতের বাড়ি খুঁজে বেড়াবে না। ঠিক বলছি না স্যার? ঠিক বলেছেন। মনসুর সাহেব, ভাই শুনুন, যদি কিছু মনে না করেন, আমার বইটা শেষ করা দরকার, খুবই জরুরি। জরুরি হলে তো বই শেষ করতেই হবে। স্যার, বই শেষ করুন। আসলে আমি পড়েছি এমন বিপদে, যে বিপদের কথা কাউকে না বলে থাকতে পারছি না। আবার এমন বিপদ যে সবাইকে বলাও যাচ্ছে না। সবাই এসব জিনিস বুঝতে পারবে না, আপনার মতো 2-1 জন বুঝবে। যখন এরকম কাউকে পাই তখন বিপদের কথাটা বলার চেষ্টা করি। আমি জানি যাকে বলতে যাই তিনি বিরক্ত হন, তারপরও বলি। এই যেমন আপনি বিরক্ত হচ্ছেন বই পড়ার কথা বলে আমার হাত থেকে বাঁচতে চাচ্ছেন। আসলে তো আপনি বই পড়ছেন না, তখন থেকেই একটা পাতা চোখের সামনে মেলে ধরে আছেন। যখনই আপনাকে কিছু বলতে যাচ্ছি ততবারই আপনি বলছেন খুব জরুরি, বইটা শেষ করতে হবে। আমি হাতের বই বন্ধ করে বললাম, আপনার বিপদটা কি বলুন, আমি শুনছি। আমার কথা রাগ করেনি তো স্যার? না, রাগ করিনি। বলুন কি বলবেন। আপনি বরং আরেক কাপ চা আমি বরং আরেক কাপ চা নিয়ে আসি, চা খেতে খেতে শুনুন। চা আনতে হবে না, আপনি বলুন। মনসুর সাহেব গলা নামিয়ে বললেন, একটা ভূতের বাচ্চাকে নিয়ে আমি বড় বিব্রত আছি। ভূতের বাচ্চা? জি, ভূতের বাচ্চা। সান অফ আ গোস্ট। 3-4 বছর বয়স, নিতান্তই শিশু। ও আচ্ছা। সে আমার বাবা মার সঙ্গে ঢাকা শহরে বেড়াতে এসেছিল। সারাদিন ঘুরেছে, মিরপুর চিড়িয়াখানায় গিয়েছে,
শিশু পার্কেও গিয়েছে, নিউ এয়ারপোর্ট গিয়ে প্লেন কিভাবে উঠে নামে এইসব দেখেছে। তারপর এসেছে গুলিস্তানে। কেন? দেখার জন্য, আর কিছু না। যাই হোক, গুলিস্তানে এসে পৌঁছার পর মারামারি শুরু হয়ে গেল। রিক্সা শ্রমিক ইউনিয়ন বনাম ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, বিরাট মারামারি, ককটেল ফাটাফাটি, রিক্সা ভাঙা, ট্রাকের কাঁচ ভাঙা, যাকে বলে লঙ্কা কাণ্ড। এই দেখে ভূতের বাবা ভয়ে দিল এক দৌড়, তার মা দিল আরেক দিকে দৌড়, আর বাচ্চাটা লাফ দিয়ে আমার গলা জড়িয়ে ধরে ঝুলতে লাগলো। আপনি বুঝতে পারলেন যে একটা ভূতের বাচ্চা আপনার গলা জড়িয়ে ধরে আছে? শুরুতে কিছু বুঝতে পারেনি। আমার তখন মাথায় ঘুরে কুত্তা পাগল অবস্থা। পুলিশ টিয়ার গ্যাস ছাড়তে শুরু করেছে, চোখে অন্ধকার দেখছি। আমি দৌড়াতে দৌড়াতে বাসায় এলাম। বাসায় আসার পর মনে হলো বানরের মতো কিছু একটা আমার গলায় জড়িয়ে ধরে ঝুলছে। জিনিসটা ছাড়িয়ে দিতেই সেটা ধূপ করে মেঝেতে পড়ে গিয়ে উ করে কান্না শুরু করল। এখন বিবেচনা করুন আমার মনের অবস্থা। একটা কিছু আমার গলা থেকে খসে পড়েছে। আমি তার মেঝেতে পড়ার শব্দ শুনেছি, কান্নার শব্দ শুনছি, অথচ জিনিসটাকে দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখছেন না? মনসুর সাহেব হাসি মুখে বললেন, দেখব কি করে, ভূত তো আর চোখে দেখা যায় না। কতদিন আগের কথা? প্রায় 9 মাস। 9 মাস ধরে এটা আপনার সঙ্গে আছে? জি। ফেলতে দিতে পারি না। অবোধ শিশু, বাবা মাকে হারিয়ে নিতান্তই অসহায়। কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে সেটা জানে না, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে তাও জানে না। কথা বলতে পারে, অল্প বিস্তর পারে, সব কথা শিখে নাই। নিতান্ত শিশু, বুঝতেই পারছেন। মানুষের বাচ্চারা 3 বছরে সব কথা বলতে পারে, ভূতের বাচ্চারা পারে না, ওদের গ্রোথ কম। আমি হা করে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন যে মাঝে মাঝে আমার মনে হচ্ছে বোধহয় এরকম কিছু সত্যি সত্যি ঘটেছে। ভদ্রলোক হয়তো আসলেই ভূত শিশু লালন পালন করছেন। বুঝলেন ভাই সাহেব, মানুষের শিশু পালন করাই কত জটিল। আর এই হচ্ছে ভূতের শিশু, চোখে দেখা যায় না, বাবা মা হারা শিশু। আমি ছাড়া দেখার কেউ নেই। রাতে ঘুমোতে যেতাম ওকে সঙ্গে করে, আমার গলা জড়িয়ে ধরে ঘুমোতো। আমার ঠান্ডা লাগতো। ভূতদের শরীর আবার খুব ঠান্ডা। শীতের দিকে 2টা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি। ভূত শিশুর কারণে কম্বলের ভেতরটা হিম শীতল, ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো হয়ে গেল। তাই বলে তার রুরুকে ফেলে দিতে পারি না। ওর নাম কি রুরু? হ্যাঁ, রুরু ওর নাম রেখেছে। রুরুকে খাওয়াতেন কি? এই তো আপনি আসল পয়েন্ট ধরে ফেলেছেন। প্রধান সমস্যা হচ্ছে এদের খাওয়া। মানুষের মতো খাবারই এরা খায় না। প্রথম দিকে তো বুঝতেই পারিনি কি খেতে দেব। কেন জিনিস নেই তাকে খেতে দেয়নি। টুথপেস্ট দিয়েছি, সাবান দিয়েছি, জুতার কালি দিয়েছি, মোমবাতি দিয়ে, আফটার শেভ লোশন দিয়েছি। যাই দিই হাঁ করে মুখে নেয়, তারপর থু দিয়ে ফেলে দেয়। তারপর কি করলেন? কি আর করব, রুরুকে একদিন কোলে বসিয়ে আদর টাদর করে বললাম, বাবা তুই নিজে দয়া করে বল তো কি খাস? না খেয়ে খেয়ে তুই তো বাপধন মরে যাবি। তখন সে বলল, ভূতেরা আলো খায়। আলো খায়? জি, আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, এইসব খায়। এটা জানার পর নিশ্চয়ই রুরুকে খাওয়ানোর প্রবলেম সহজ হয়ে গেল। জি না, প্রবলেম তখন শুরু। ভূতেরা আলো খায় ঠিকই, কিন্তু সব ধরনের আলো খেতে পারে না। বিদ্যুৎ চমকের সময় যে আলো হয় সে আলো কোনো ভূত খেতে পারে না। সে আলো খাওয়া মানে ভূতের মৃত্যু। বলেন কি? তাছাড়া একজন বয়স্ক ভূত তো আলো খেতে পারে, একটি শিশু ভূত সে আলো খেতে পারে না। খেলে বদহজম হয়, পেট খারাপ করে, তাই নাকি? জি, 100 পাওয়ারের একটা বাল্বের আলো 3 বছর বয়সের ভূতকে খাওয়ালেন কি তার পেট নেমে যাবে। আমি খানিকক্ষণ চুপ করে থেকে ইতস্তত ভঙ্গিতে বললাম, একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না। আমরা ভাত মাছ খেয়ে বাথরুমে যাই, বাথরুম করি। ভূতেরা তো আলো খায়, ওদের বাথরুম করতে হয় না? অবশ্যই হয়। ওরা আলো খায়, বের হয়ে আসে অন্ধকার। সেটা মন্দ না। রুরুকে মানুষ করতে গিয়ে অনেক কিছু শিখেছি।
এবং বললে বিশ্বাস করবেন না, পশ্চিম দিকে ফিরে কানে ধরেছি, ভূতের বাচ্চার মানুষ করব না, যথেষ্ট হয়েছে। ওরা তো আমাদের মতো না, ওদের নিয়মকানুন অন্য। তাই নাকি? অদ্ভুত অদ্ভুত সব নিয়ম, শুনলে আপনি ভাববেন পাগলের প্রলাপ। যেমন ধরুন, ওরা যদি খুব আনন্দিত হয় তাহলে কামড়ায়, তাই বুঝি? এই দেখুন না, কামড়ে কামড়ে আমার হাতের দশা কি করেছে। ভদ্রলোক শার্টের আস্তিন খুলে আমাকে দেখালেন। সত্যি সত্যি দাগ দেখা যাচ্ছে। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, ভূতটা সাইজে বড় ছোট হতে পারে, এটা জানেন আশা করি? জি না, জানি না। এরা অনেকটা রাবারের মতো, ইচ্ছে করলে মার্বেলের মতো ছোট হয়ে যেতে পারে। রুরু করতো কি, প্রায় ছোট হয়ে আমার নাকের ফুটোয় কিংবা কানের ফুটে বসে থাকতো। এ তো দেখি ভালো যন্ত্রণা। যন্ত্রণা মানে জীবন অতিষ্ঠ। তবে ভাই, খুব মায়াকারা জানোয়ার। অল্প দিনেই ওদের উপর মায়া পড়ে যায়। একদণ্ড এদের চোখের আড়াল করতে ইচ্ছে করে না। রুরুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে, এটা যখন মনে হয় তখন চোখে পানি এসে যায়। ওকে তাহলে বাবা মার কাছে দিয়ে দেবার পরিকল্পনা করছেন কেন? ফিরিয়ে দিতে হবে না? কি বলেন আপনি? পরের বাচ্চা কতদিন রাখবো? ওর বাপ মাকেই তাহলে খুঁজে বেড়াচ্ছেন? ঠিক ধরেছেন। রুরুকে নিয়ে ভূতেদের আস্তানায় যাচ্ছি, যদি কোনো সন্ধান পাওয়া যায়। হাটহাজারিতে একটা 200 বছরের পুরনো ভাঙা বাড়ি আছে, ভূতেদের আকড়া। যাচ্ছি ওইদিকে, যদি কোনো খোঁজ পাওয়া যায় আর কি। ভূতে ভূতে এক ধরনের যোগাযোগ তো আছে না? থাকারই কথা। আমি অন্যভাবে চেষ্টা করছি, লাভ হয়নি। যেমন ধরুন, থানায় ডায়েরি করতে গেলাম, ভূতের বাচ্চা পেয়েছি। থানায় জিডি এন্ট্রি থাকা ভালো। ধানমন্ডি থানার ওসি এমনভাবে তাকালেন যেন আমি সরাসরি পাগলাগারদ থেকে ছাড়া পেয়ে তার কাছে এসেছি। পুলিশের লোকদের ব্রেন যে কম থাকে সেটা ওই দিনই বুঝেছিলাম। আশ্চর্য, এরা আমার কথা ভালো মতো শুনলই না। আমি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছি, সেখানেও এই অবস্থা। বিজ্ঞাপন ছাপাবে না, আর আমি নিজের পয়সায় বিজ্ঞাপন দিচ্ছি, তুমি না ছাপার কে? ঠিক বলছি না স্যার? ঠিকই বলেছেন। শেষে উপায়ন্ত না দেখে 10,000 হ্যান্ডবিল ছাপিয়ে গুলিস্তান, ফার্মগেট, মিরপুর 1 নম্বর এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিলি করিয়েছি। কি লেখা ছিল হ্যান্ডবিলে? কি আছে দেখুন না। ভদ্রলোক তার চামড়ার সুটকেস খুলে হ্যান্ডবিল বের করলেন। নিউজ প্রিন্ট কাগজে ছাপা বড় বড় হরফের হ্যান্ডবিল। জরুরি বিজ্ঞপ্তি, রুরু নামে 3 বছর বয়সে একটা ভূতের ছানা পাওয়া গিয়েছে। ছানাটি তার বাবা মার নাম বলতে পারে না, তারা কোথায় থাকেন তাও বলতে পারে না। সে তার একটা বোনের নাম জানে, রিরি। উপযুক্ত প্রমাণ দিয়ে রুরুর আইনানুগ অভিভাবককে ভূত শিশুটি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। পোস্ট বক্স 103, ঢাকা জিপিও। বাড়ির ঠিকানা না দিয়ে পোস্ট বক্সের নাম্বার দিয়েছি। বাড়ির ঠিকানা দিলে আলতোফালতু লোক বিরক্ত করত, কি দরকার? আমি বললাম, আপনি তাহলে ভূত শিশু নিয়ে অনেক কষ্ট করছেন। তা করছি, তবে এইসব কষ্ট কোনো কষ্ট না। আসল কষ্ট হলো মানুষ যখন ভুল বুঝে, যখন ভাবে আমার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, তখন মনটা খারাপ হয়। আপনার ব্রেন ডিফেক্ট হয়েছে এরকম তাহলে কেউ কেউ ভাবছে, সবাই ভাবছে। আমার নিজের বড় বোন একদিন এসে কঠিন গলায় বলল, কই দেখা তোর ভূত। তখন আপনি বলেন, স্যার ভূতের বাচ্চা আমি দেখাবো কি করে? এটা তো অদৃশ্য। সেই কথা বোনকে বুঝিয়ে বললাম, তাতেও কাজ হলো না। সে বলে কি, বেশ তাহলে তুই তোর ভূতকে কথা বলতে বল, আমি কথাটা অন্তত শুনে যাই। শুনিয়েছেন কথা? জি না। রুরু তো অন্যের সামনে কথা বলবে না, অসম্ভব লাজুক। ও আচ্ছা। এই তো এতক্ষণ যে সে আপনার চেয়ারে পা দুলিয়ে বসে আছে, আপনি কি তার মুখ থেকে একটা বাক্য শুনেছেন? জি না। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, সবাই শুধু প্রমাণ চায়, আর মুখের কথাটা তো সবচেয়ে বড় প্রমাণ। ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলেছেন। আমার ট্রেনের সময় হয়ে এসেছে, ঘন্টা দিয়ে দিয়েছে, এখন উঠতে হয়। মন্ত্রী সাহেব বললেন, স্যার তৈরি হন, এই ফাঁকে আমি রুরুকে খাইয়ে আনি। সে কি আপনার সঙ্গে আছে? জি। তাকে আর কোথায় ফেলে যাব? তাকে কি খাওয়াবেন? চাঁদের আলো, আকাশে চাঁদ উঠেছে, চাঁদের আলোই খানিকটা খাওয়াবো। আজ সারাদিন কিছুই খায়নি,
খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ। কি যে যন্ত্রণায় পড়েছি। খাচ্ছে না কেন? ওই যে দোহাজারি নিয়ে যাচ্ছি, তার বাবা মাকে খুঁজছি, এজন্যই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে থাকতে চায়, অন্য কোথাও যেতে চায় না। রুরুকে ফিরিয়ে দিতে আমার নিজেরও কি ভালো লাগছে বলুন। মায়া পড়ে গেছে না, রুরু চলে গেছে, এটা ভাবতে আমার চোখে পানি আসে। বলতে বলতে মনসুর সাহেব তার চোখ মুছলেন। তিনি চাদরে চোখ মুছে উঠে দাঁড়ালেন, ধরা গলায় বললেন, স্যার, আপনি ভূতের বাড়ি কোথাও সন্ধান পেলে আমাকে জানাবেন। অন্যের আদরের ধন আমার কাছে পড়ে আছে, আমার একটা দায়িত্ব আছে না বলেন? জানি রুরু চলে গেলে আমার কষ্ট হবে, কিন্তু উপায় কি? চিটাগাং মেলে উঠে বসেছি। মনসুর সাহেব তার ভূতের বাচ্চাকে চাঁদের আলো খাওয়াতে খাওয়াতে আমার পাশে এসে বসেছেন। তাকে এখন বেশ আনন্দিতই মনে হচ্ছে। সম্ভবত ভূতের বাচ্চা চাঁদের আলো খেয়েছে। মনসুর সাহেব বললেন, জানালার কাঁচ নামিয়ে দিন স্যার, ট্রেন ছাড়লে ঠান্ডা লাগবে। আমি কাঁচ নামাচ্ছি, এই সময় ছোট্ট একটা নাটক হলো। এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে ট্রেনের কামরায় ঢুকে পড়লেন। ঢুকেই মনসুরের হাত ধরে টানাটানি। ভদ্রলোকের পেছনে পেছনে বয়স্ক একজন মহিলাও ঢুকলেন, তিনিও কাঁদতে শুরু করলেন। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। যা জানলাম তা হচ্ছে, মনসুর হলো গৌরীপুর পোস্টমাস্টার সাহেবের ছোট ভাই, ঢাকায় থাকত। মাথা খারাপ হয়ে গেছে, সবাইকে বলে বেড়াচ্ছে তার সঙ্গে ভূতের বাচ্চা আছে। তাকে ঢাকা থেকে এনে গৌরীপুরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তারপরেও মাঝে মাঝে তালা খুলে বের হয়ে পড়ে। আজ যেমন বের হয়েছে। টানাটানি করে মনসুরকে নামানো হয়েছে, গার্ড বাতি দিয়েছে, ট্রেন চলতে শুরু করেছে। মনসুর সাহেব আমার দিকে তাকিয়ে দুঃখিত ভঙ্গিতে হাসলেন, ক্লান্ত গলায় বললেন, আমি সত্য কথাই বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ না। ট্রেন ছেড়ে দিয়েছে। মনসুরকে দুদিক থেকে দুজন ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন, ইতিহাস, ফিলোসফি, রাজনীতি, বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে। বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।